KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে আজকের আলোচনায়। ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আগামীকাল রায়পুরে হতে চলেছে, আর সেই ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যেই টিম ইন্ডিয়া প্রস্তুত। রায়পুরে গতকালই টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে এবং সেখানে বিরাট কোহলিকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। সেখানে একেবারে খুদে দর্শকরাও, সেই ছবিও আমরা সোশ্যাল মাধ্যমে দেখেছি। এবং শুরুর যে ম্যাচটা, অর্থাৎ প্রথম ওয়ানডে ম্যাচে কিন্তু একটা টান লড়াই হয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এবং পরবর্তীতে 17 রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এই মুহূর্তে 1-0 এগিয়ে রয়েছে ভারত। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকালের ম্যাচের দিকে নজর থাকছে, কারণ টিম ইন্ডিয়া তারা কিন্তু সিরিজ জয়ের হাতছানি নিয়েই ছাপাতে চলেছে আগামীকাল। জয়জ্যোতি, তোমার কাছে আসবো। আগামীকালের ম্যাচের জন্য টিম ইন্ডিয়া কতটা প্রস্তুত? এই মুহূর্তে ভারতীয় শিবিরে কি আবহ, এবং আজকে ঐচ্ছিক অনুশীলনও ছিল, কি জানতে পারছো প্র্যাকটিস নিয়েও? দেখো, যেরকম লাইট মুডে ইন্ডিয়ান টিম রয়েছে, এটাই দরকার, কারণ সবে ফার্স্ট ওডিআই শেষ হলো, একটা রিল্যাক্সেশনের দরকার, তাই ঐচ্ছিক প্র্যাকটিস রাখা হয়েছিল। এবং বিরাট কোহলির কথাটা আমি বলতে চাইব অবশ্যই, যে তিনি যেটা বলেছিলেন ম্যাচ শেষে, ফার্স্ট ওডিআই শেষে, যে তার প্রিপারেশনটা পুরোপুরি মেন্টাল, মানে মানসিক প্রস্তুতিটাই আসল, যেটা তিনি মিন করেছেন। বড় বড় ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু সেটাই, যে তাকে যে প্র্যাকটিসে যেতে হবে, নেট প্র্যাকটিস করতে হবে, এমনটা নয়। ভারতীয় ক্রিকেটাররা একদম রিল্যাক্সড মুডে রয়েছে। কালকে দ্বিতীয় ওডিআই ম্যাচ, অবশ্যই ভারতীয় টিম চাইবে যে কালকে জিতে অবশ্যই সিরিজটা যাতে জিতে যাওয়া যায়। তবে দক্ষিণ আফ্রিকা দল, মানে অপর প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এতটা সহজ হবে বলে মনে হচ্ছে না। তবে দেখা যাক কি হয়। অনেক রকম নাটক অপেক্ষা করছে হয়তো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। তবে রায়পুর জুড়ে কিন্তু একদম সাজোর অভ্যাস। একদমই। এবং রায়পুরে যেহেতু বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই টিমে রয়েছেন, আলাদা একটা আকর্ষণ থাকছে। এবং রায়পুরের এই স্টেডিয়ামে কিন্তু খুব বেশি একটা আন্তর্জাতিক ম্যাচ হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তাটাও ভীষণভাবে জোরদার করা হয়েছে। 2000 পুলিশ ফোর্স রাখা হয়েছে নিরাপত্তায়। অন্যদিকে তোমার কাছে জানতে চাইবো, উইকেট এবং আবহাওয়া আগামীকাল কি থাকছে? কারণ উইকেটটা তুমি গতকালই বলছিলে যে ব্যাটারদের জন্য এবং পাশাপাশি বোলারদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তবে টসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই উইকেটে, অর্থাৎ যারা প্রথমে বল করবেন তারা যথেষ্ট সাহায্য পাবে, কারণ শেষের দিকে অনেকটাই শিশির একটা বড় ফ্যাক্টর হবে। অবশ্যই। দেখো, আমি একটু বলে রাখি যে মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, তিনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের, এবং একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুক রায়পুর, এটা তিনি চাইছেন। বলে রাখি যে আহমেদাবাদ এবং ইডেন গার্ডেন্সের পর সবথেকে বেশি দর্শক সংখ্যা কিন্তু এই রায়পুর স্টেডিয়ামে রয়েছে। 65,000 দর্শক বসে খেলা দেখতে পারবেন। এবং 65,000 দর্শক যখন বিরাট চিয়ার করবেন বা রোহিত চিয়ার করবেন, তখন যে কীরকম একটা আবহ তৈরি হবে সেটা অনুমান করা যায় খুব সহজেই। তাই এটাই বলার যে এই রায়পুর স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ ভারত দক্ষিণ আফ্রিকা, এর আগে খুব বেশি ম্যাচ হয়নি। একটি ওডিআই ম্যাচ হয়েছিল, সেটা ভারত জিতেছিল। তবে আগামীকাল কি হয় সেদিকে আমরা তো অবশ্যই তাকিয়ে থাকবো। একটা বিশেষত্ব হচ্ছে এই রায়পুর স্টেডিয়ামে বাউন্ডারি লাইনটা কিন্তু অনেকটাই বড়, তাই মানে অনায়াসে 4-6 হবে, এটা না বলাই ভালো। 4-6 মারতে গেলে যথেষ্ট রকমভাবে কিন্তু পরিশ্রম করতে হবে ব্যাটারদের। তাই এটাই বলার যে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এত সহজ হবে না মানে 4-6 মারা। তবে অ্যাভারেজ স্কোর যদি বলি 280 থেকে 85। এর আগের ওডিআইতে ভারত নিউজিল্যান্ড ওডিআই হয়েছিল, সেখানে কিন্তু একদমই কম রানে অল আউট হয়ে গিয়েছিল, 108। আমি যদি খুব ভুল না হই, 108-এ নিউজিল্যান্ড অল আউট হয়ে গিয়েছিল, এবং সেখানে তারপরে ব্যাটিং করে ভারতীয় দল খুব ইজিলি জিতে যায়। রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করেন, ওয়াশিংটন সুন্দর 3টি উইকেট নেন সম্ভবত, না তার ফিগারটা বলে দিই, 3-1-7-2, 3 ওভার বোলিং করে একটি মিডেন 7 রান দিয়ে 2টি উইকেটেও সেই ম্যাচে ওয়াশিংটন সুন্দর। জানি না আগামীকাল খেলবেন কি খেলবেন না, তবে ভালো উইকেট হবে, মানে স্পোর্টিং ট্র্যাক থাকবে। তবে ব্যাটারদের কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে।
আদারওয়াইজ একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার থাকবে, আর ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার থাকবে এটা মানে অতি সহজেই বলে দেওয়া যায়। তার কারণ হচ্ছে যেখানে ভারত জিতেছে প্রথম ওডিআই ম্যাচ, তারপরে গোটা রায়পুরে মানে একটা উৎসব যেন শুরু হয়ে গিয়েছে। 8 ঘন্টার মধ্যে পুরো টিকিট, অনলাইন টিকিট সোল্ড আউট, অফলাইনের টিকিটের জন্য হাহাকার চলছে। আর বোঝাই যাচ্ছে যে 65,000 ওই যে সিট রয়েছে তার মধ্যে একটি সিটও যে কালকে ফাঁকা থাকবে না, এটা প্রায় মানে বলে দেওয়াই যায়। একদমই, অর্থাৎ কালকে রায়পুরে যে একটা মানে হাউসফুল হতে চলেছে, এই 65,000 যে দর্শকরা খেলা দেখতে পারবেন। আর অবশ্যই রোকো জুটি যেখানে রয়েছে, দর্শকদের তো একটা আলাদা রকম ক্রেজ থাকবে, তার জন্য কিন্তু সিকিউরিটি যথেষ্ট বাড়ানো হয়েছে। আমি ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। ম্যাচ নিয়ে আগামীকালের তো আলোচনা করছি, তবে আগামীকাল ম্যাচের বাইরেও কিন্তু অন্য কিছু হতে চলেছে রায়পুরে। জয়জ্যোতির থেকে জেনে নেব। দেখো, আমি এর আগে মানে 2-3 দিন আগেই বলেছিলাম যে একটা মিটিং হতে চলেছে ম্যাচ ডেতে, এবং সেই মিটিংটা কিন্তু কোনো ফর্মাল মিটিং নয়, মানে খুব মানে অফিসিয়াল মিটিং বলবো, অফিসিয়াল মিটিং নয় সেটা। যে মিটিংটা হতে চলেছে সেটা হচ্ছে ইনিংস ব্রেকে হওয়ার কথা, যে সময় ভারতীয় দলের জার্সি লঞ্চ হবে। জার্সি হচ্ছে মানে 2026 যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই সময় ভারতীয় দল কোন জার্সি পরে নামবে সেটা আগামীকাল রায়পুরের ওই ইনিংস ব্রেকের সময় লঞ্চ হবে। সেই সময় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া থাকবেন, এবং একই সঙ্গে জয়েন্ট সেক্রেটারি প্রবীর সিং ভাটিয়া থাকবেন। একই সঙ্গে গৌতম গম্ভীর তো রয়েছেন, মানে হেড কোচ তো থাকবেনই। আর অজিত আগারকার এই মুহূর্তে রয়েছেন আহমেদাবাদে। তিনি কি যাবেন কালকে? যদি নাও থাকেন তাহলে হয়তো জুম কলে বা অন্য কোনো উপায়ে হয়তো কনফারেন্সে তিনি থাকতে পারেন। তবে যেটা বলার বিষয় যে ম্যাচের বাইরেও কিন্তু ম্যাচ চলছে। বিরাট কোহলি গত ম্যাচে এত বড় রান করার পর তিনি একটা কথা বলছিলেন যে আমার ওই বারবার গিয়ে ম্যাচ খেলার প্রয়োজন নেই, প্রস্তুতির প্রয়োজন নেই, আমার প্রিপারেশনটা টোটালি মেন্টাল। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কি বলতে চাইছেন। এবার রোহিত শর্মাকে এর আগে বলা হয়েছিল যে তাকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে। আমরা বারবার বলতে শুনছি গৌতম গম্ভীরকে যে ডোমেস্টিক ক্রিকেট খেলতেই হবে, সে যত বড়ই ক্রিকেটার হোক না কেন। এই মুহূর্তে আমরা জানি রোহিত এবং বিরাট দুজনেই টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, T20 থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, তাই তাদের ডোমেস্টিক ক্রিকেট খেলাটা বাধ্যতামূলক, এটা কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর। এবার বিষয় হচ্ছে, যা সূত্র মারফত খবর, রোহিত শর্মা ওকে, মানে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই বা তিনি খেলতে চান। যদিও আমার সঙ্গে কথা হচ্ছিল এমসিএর টপ অফিসিয়ালের, তার তরফ থেকে অবশ্য কিছু সেরকম গ্রিন সিগন্যাল তিনি এখনও পর্যন্ত দেননি যে রোহিত সত্যিই জানিয়েছেন। তবে রোহিত কিন্তু সদর্থ করেছে, মানে এখানে তিনি খেলবেন, তার কোনো সমস্যা নেই। এবার বিষয় হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি, তিনি যা খবর পাচ্ছি, বিরাট কোহলি খেলতে চাইছেন না ডোমেস্টিক ক্রিকেটে। তিনি বিরাট কোহলি, এবং তিনি সিলেক্ট করবেন তিনি কোন ম্যাচ খেলবেন, কোন ম্যাচ খেলবেন না, এবং এখানেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। আর সেটা নিয়েই আগামীকাল হয়তো একটা বোঝাপড়া, আমি বলবো যে এই কমিউনিকেশন যে গ্যাপটা হচ্ছে গম্ভীর আর কোহলির মধ্যে, সেটা যাতে না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিসিসিআই সমন্বয়কর্তা, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং প্রবীর সিং ভাটিয়া। গৌতম গম্ভীর তো রয়েছেন এই মিটিংয়ে, থাকবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা কেউই, কারণ ম্যাচ ডে কোনো ক্রিকেটারকে ডিস্টার্ব করা হবে না। তবে বিসিসিআই তরফ থেকে একটা স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু মানে ম্যাচের আগের দিনই আমরা জানতে পারছি বিরাট কোহলি কিন্তু অনিচ্ছা প্রকাশ করছেন ডোমেস্টিক ক্রিকেট খেলার ক্ষেত্রে। অর্থাৎ রোহিত চাইলেও বিরাট চাইছেন না। যদি বিরাট আর আগামী দুটো ওয়ানডে ম্যাচে রান করে দেন তাহলে কি হতে পারে। এবার কিন্তু ভারতীয় ক্রিকেট একটা সাংঘাতিক মানে ইন্টারেস্টিং জায়গায় চলে এসছে। মনে হচ্ছে যেন একদম থ্রিলার, একটা ওয়েব সিরিজ চলছে, যেখানে বিরাট রান করছেন, তাকে কিছু করতেও পারবেন না, বাদও দিতে পারবেন না। জনরোষ রয়েছে, বিরাট কোহলি এত বড় মাপের ক্রিকেটার, এবং তিনি চাইছেন না ডোমেস্টিক ক্রিকেটটা তিনি খেলুক, এবং তার প্রিপারেশনটা টোটালি মেন্টাল, এবং তিনি যেটা করেন আর কি, নকিং করেন বা তার মতো করে তিনি তৈরি হবেন। তার জন্য বিজয় হাজারে খেলতে হবে না বিরাট কোহলিকে, এটা বিরাট কোহলি মনে করছেন। একদম ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট, আমরা তাকিয়ে থাকবো অবশ্যই। এবং এই জন্যে এই ভারত দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ আমি 5 দিন আগে বলেছিলাম গুয়াহাটি টেস্ট কভার করে এসে, যে মনে হচ্ছিল প্রথমে যে একদম নিরামিষ ওডিআই সিরিজ, তবে একদমই নিরামিষ নয়, পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু
একদম প্রথম ওয়ানডের আগে থেকেই পাওয়া যাচ্ছিল। একদমই, অর্থাৎ আগামীকাল রায়পুরে বেশ কিছু ম্যাচের বাইরেও কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। আগামীকালের ম্যাচ ঘিরে যেরকম উত্তেজনা রয়েছে, অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো জয়জ্যোতি। আরেকটা বিষয় বলে রাখি ভাস্বতী, সেটা হচ্ছে যে ম্যাচের আগের দিন, মানে আগের দিন তো আজকে, মানে কালকের, আমি গতকালের কথা বলছি, গতকাল কিন্তু একজন সিলেক্টর বিরাট কোহলির সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তার নাম প্রজ্ঞান ওঝা। প্রজ্ঞান ওঝা হয়তো বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু বিরাট কোহলি সেটাই করবেন যেটা বিরাট কোহলি চাইবেন। তাই বিরাট কোহলি যদি চান যে তিনি বিজয় হাজারে খেলবেন না, তার মানে তিনি খেলবেন না। এবার প্রশ্ন হচ্ছে, প্রথম ম্যাচে তো 135 করে দিয়েছেন, আগামী যে দুটো ওয়ানডে রয়েছে তার মধ্যে যদি আরও একটা সেঞ্চুরি তিনি করে দেন, তাহলে কিন্তু বেশ চাপে থাকবে গৌতম গম্ভীর, এবং বিসিসিআইও কিছু বলতে পারবে না, কারণ তিনি রান করছেন, তিনি ফল দিচ্ছেন। সেক্ষেত্রে যেভাবেই হোক না কেন, আমি যদি ফল দিই, আমি যদি রান করে দিই, তাহলে বলার জায়গা থাকে না যে তুমি এই টুর্নামেন্ট খেলো, ওই টুর্নামেন্ট খেলো। সেটা বিরাটের পার্সোনাল চয়েস, বিরাট কীভাবে প্রস্তুত করবে নিজেকে। যদি বিরাটের ব্যাট কথা বলে, তাহলে 7 খুন মাফ অন্তত বিরাট কোহলির জন্য। একদম, অর্থাৎ কালকে একটা ক্লোজ ডোর বৈঠক হচ্ছে এবং তারপর কি ডিসিশন নেওয়া হয় সেদিকে তো নজর থাকবে। এবার অন্যান্য ক্রিকেটাররা থাকছেন না, এবং বিরাট কোহলি, রোহিত শর্মা তারাও কিন্তু থাকছেন না। বিরতির পর ফিরছি, সময় হয়ে গিয়েছে আরও একটা বিরতি। ফিল্ম বিরতির পর আর আমরা কথা বলছি আগামীকালের ম্যাচ নিয়ে। তবে টিম কম্বিনেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ উইনিং কম্বিনেশন নিয়ে টিম ইন্ডিয়া নামবে। তবে কিছু ছোট ছোট চেঞ্জেস রয়েছে। জয়জ্যোতি, গতকালই তুমি বলছিলে কিছু ছোট চেঞ্জ হতে পারে। ওয়াশিংটন সুন্দরকে সরিয়ে কি নীতিশ কুমার রেড্ডিকে আনা হতে পারে? বেসিক্যালি আমাকে যদি জিজ্ঞেস করো, আমি মনে করি যে কাউকে নেওয়া উচিত না এই মুহূর্তে, যে একদম উইনিং কম্বিনেশন যেটা আছে সেটাই থাকুক। তবে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া তো অনেক কিছু হতে পারে, আমাদের সঙ্গে হিসেব অনেক সময় মেলে না, কিছু সময় মিলে যায় অবশ্যই, তবে অনেক সময় মেলে না। আর আগামীকাল ওয়াশিংটন সুন্দর জায়গায় কে আসবেন আদৌ, সেই জায়গায় কি নীতিশ কুমার রেড্ডি নাকি অন্য কোনো ক্রিকেটার, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ কি অবস্থায় রয়েছেন এই মুহূর্তে? ঋষভ পন্থ কি ফিট হয়ে গিয়েছেন? তাহলে কিন্তু তাকে একটা খেলানোর চেষ্টা হতে পারে। তবে ঋষভ পন্থ যদি ফিট না হন, তাহলে কোনো রকম ঝুঁকি নেবে না এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট, এবং যে টিম রয়েছে, যে টিম ফার্স্ট ওডিআই জিতেছে সেই টিমই খেলবে। তবে বলে দেওয়া হবে বোলারদের যে এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে, কারণ গত ম্যাচেও আমরা কিন্তু প্রায় হেরে যেতাম যদি কুলদীপ যাদব ওই সময় ব্রেক থ্রুটা না দিতেন। হর্ষিত রানা ভালো বোলিং করেছেন, প্রসিদ্ধ কৃষ্ণার দিকে নজর থাকবে, দেখা যাক কি হয়। তবে ওই একটাই বিষয় যে রায়পুরে খেলা, ডিউ একটা ফ্যাক্টর হবে, টসটাও একটা ফ্যাক্টর হবে। যে দল টসে জিতবে বলে দেওয়া যেতেই পারে সেই দল চেস করতে চাইবে, কারণ ডিউ ফ্যাক্টরের জন্য সেকেন্ড ইনিংসে বল গ্রিপ করা, স্পিনারদের ক্ষেত্রে বল গ্রিপ করা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাবে। আমরা গত ম্যাচেও দেখছিলাম যে বেশিরভাগ পেসার ক্রস সিমে বল করছিলেন। ইন্টারেস্টিং হবে দেখা যে কি অ্যাপ্রোচ থাকে টিম ইন্ডিয়ার। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, মনে হয় না কোনো চেঞ্জ হবে। একদমই, এবং লাস্ট যে ওডিআই ম্যাচ হয়েছিল 2023-এর জানুয়ারিতে এই স্টেডিয়ামে, এবং নিউজিল্যান্ডের সঙ্গে ভারত জিতে গিয়েছিল সেই ম্যাচটায়। রোহিত শর্মাও একটা 51 রানের ইনিংস খেলেছিলেন, তবে বিরাট কোহলি তিনি 11 রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে আগামীকাল বিরাটের ভাগ্য এখানে খোলে কিনা, এবং অবশ্যই এই সিরিজটা জয়ের হাতছানি নিয়েই কিন্তু ভারত কালকে ঝাঁপাতে চলেছে। আগামীকাল ভীষণ গুরুত্বপূর্ণ দিন। আর শুভমান গিলের আপডেট কি পাচ্ছ? শুভমান গিলকে নিয়ে গতকালও কথা বলছিলাম, কারণ যে টি-20 সিরিজ আসছে, সেই টি-20 সিরিজে কি আমরা তাকে পাবো? দেখো, সেন্টার অফ এক্সেলেন্সে তো শুভমান গিল চলে গিয়েছে, আর এখন যা খবর পাচ্ছি, মানে আজকে সকালে যা খবর, শুভমান গিলকে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক, বিসিসিআই, যাই বলুন না কেন। শুভমান গিলের ফিটনেস পরীক্ষা হবে, সেই ফিটনেস পরীক্ষার রেজাল্ট যদি পজিটিভ থাকে, তাহলে শেষ 3টে টি-20 ম্যাচ, ভারত দক্ষিণ আফ্রিকার শেষ 3টে টি-20 ম্যাচে দেখা গেলেও যেতে পারে। আমি বলছি না, অ্যাসিওর করছি না যে তাকে দেখাই যাবে, নাও দেখা যেতে পারে। তবে চাইছে এই মুহূর্তে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক যে শুভমান গিলকে যাতে খেলানো হয়, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ একদম সামনে, খুব একটা ম্যাচ কিন্তু নেই সামনে, মানে নিউজিল্যান্ড সিরিজ রয়েছে এরপর অবশ্যই। তাই যত বেশি সম্ভব ম্যাচ প্র্যাকটিস পাওয়া যায় ততই ভালো, এবং সেই জন্যই গৌতম গম্ভীরের তরফ থেকে এরকম একটা রিকোয়েস্ট গিয়েছে যে শুভমান গিলকে যদি নেওয়া যায় শেষ 3টে ম্যাচেও। তাই দেখার বিষয় যে তার বডি কীভাবে রেসপন্ড করে। এই মুহূর্তে যা খবর, তার বডি যথেষ্ট ভালোভাবে রেসপন্ড করছে এবং সেরকম কোনো পেইন নেই এই মুহূর্তে। তবে আগাম ঝুঁকি নেবে না, মনিটরিং করছে বিসিসিআই মেডিকেল টিম। তাই একদম স্লো বাট স্টেডি, মানে
দেখে শুনেই সিদ্ধান্ত নেওয়া হবে যে শেষ 3টি টি-20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকা 3টি টি-20 ম্যাচে শুভমান গিলকে নেওয়া হবে কিনা। একদমই। রবি শাস্ত্রী তিনি কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? টিম ইন্ডিয়া তো এই মুহূর্তে আমরা দেখলাম যে এর আগে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া এবং এই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে যে হার, এবং সেই হারের পর তো গৌতম গম্ভীরের সমালোচনা চলছে। রবি শাস্ত্রী তার কি মতামত? দেখো, রবি শাস্ত্রীর কথা বলতে গেলে একটা কথা বলি যে রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন সেই সময় বারবার সমালোচকের ভূমিকায় আমরা দেখেছি গৌতম গম্ভীরকে, আর এই মুহূর্তে রবি শাস্ত্রীকে ঠিক একই ভঙ্গিমায় দেখা যাচ্ছে। তিনি বলছেন যে আমি হলে রেসপন্সিবিলিটি নিতাম এই হারের, এবং এই হার অবশ্যই মানা যাচ্ছে না। তবে একটা কোট আমি অবশ্যই বলতে চাইবো যে রবি শাস্ত্রী যেটা বলছেন, আই উড নট হ্যাভ স্পেয়ার্ড দ্য প্লেয়ার্স ইদার ইন টিম মিটিং, মানে প্লেয়ারদেরও কিন্তু তিনি ছেড়ে কথা বলতেন না। যেখানে চাইল্ডহুড থেকে একদম ছোটোবেলা থেকে ভারতীয় ক্রিকেটাররা স্পিন খেলে অভ্যস্ত, সেখানে কেন স্পিন খেলতে পারছে না। তাই এটাই বলার বিষয় যে রবি শাস্ত্রী কোচকে তো এক হাত নিচ্ছেনই, সেটা ছেড়েই দিলাম, তবে একই সঙ্গে সব দোষ কোচের এটাও কিন্তু বলছেন না। তিনি বলছেন যে ভারতীয় ক্রিকেটাররা কেন পারফর্ম করতে পারলেন না, তারা তো একদম ছোটোবেলা থেকে স্পিন খেলে অভ্যস্ত, ভারতীয় উইকেটে খেলা হচ্ছে, সেখানে দক্ষিণ আফ্রিকার মতো স্পিনাররা এসে ডমিনেট করছে, এটা কিন্তু মানা যায় না। একদম। আমরা স্টেডিয়াম বুলেটিনে বোধহয় একেবারে শেষের দিকে এসেছি। প্রত্যেক দিনই স্পেশাল কিছু থাকে, তবে আজকে একজনের মৃত্যুর খবর আপনাদের দেব। প্রয়াত প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার রবিন স্মিথ, এবং পার্থে নিজের বাসভবনেই তিনি আজ মারা যান। তবে এখনো পর্যন্ত ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এই তার মৃত্যুর কারণ প্রায় অনিশ্চিত, এমনটাই জানাচ্ছে জয়জ্যোতি। অবশ্যই, এবং অনেক সমবেদনা তার পরিবারকে। রবিন স্মিথ দুর্দান্ত ক্রিকেটার ছিলেন, এবং বেশ কিছু ভালো ইনিংস রয়েছে রবিন স্মিথের। তার এই অকাল প্রয়াণ, মানে 62 বছর বয়সে চলে যাবেন রবিন স্মিথ। ইংল্যান্ডের জার্সি গায়ে এক সময় এত দাপট দেখাতেন, এটা কিন্তু ভাবাই যায় না। তাই আমাদের তরফ থেকে ডিপেস্ট কন্ডোলেন্স পরিবারকে। একদম। এবং এই রবিন স্মিথ, যিনি একসময় এই ফাস্ট বোলারদের বিরুদ্ধে কিন্তু তার ব্যাটিং কথা বলতো, নজরকাড়া ব্যাটিং ছিল তার। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আজকে স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অবশ্যই আগামীকাল ম্যাচের দিকে তো আমাদের নজর থাকবে, কারণ রোকো জুটি আবারও দেশবাসীকে একটা দুর্দান্ত ইনিংস উপহার দেবে, এমনটাই কিন্তু আমরা প্রত্যেকে চাইছি। অল দ্য বেস্ট ফর টিম ইন্ডিয়া। আর আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।